বিশেষ কইরা শি জিনপিং এই সফরের শেষে কইছে যে বাংলাদেশে যে কোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে চীন। অনেকে দেখলাম লাভাইতেছে এটা শুনে, ভাবতেছে এইবার চীন ইন্ডিয়ারে বইরা দেবে। জি না ভাই, এত সোজা না সবকিছু। কূটনীতি আর ইতিহাসের ভাষা না বুঝে চিল্লাইলে মার্কেট পাওয়া যাবে না। চিল্লাই মার্কেট পাওয়া যাবে, বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝছাও। এই যুক্তিহীন আবেগ ভ্রান্তই না, এটা মহাবিপজ্জনক। চীন কেন কোনো শর্মাই আমাদেরকে রক্ষা করবে না, এটা মাথায় রেখেন। করেও নাই। হাসিনার আমলে সবাই হাসিনারে তেলি দিয়ে গেছে। ইতিহাস বুঝা, ডিপ্লোমেসির ভাষা বুঝা, আমাদের জাতীয় স্বার্থ বুঝা, তার ভিত্তিতে প্রত্যাশাকে সাজাইতে হবে। চীন কি আমাদের ইন্ডিয়ার হাত থেকে রক্ষা করার জন্য এই কথা কইছে যে বাংলাদেশে যে কোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে চীন? আসেন সেটা একটু বুঝে দেখি। চীন তখনই সরাসরি যুদ্ধ নামে যখন সেই যুদ্ধে সরাসরি নিজের নিরাপত্তা স্বার্থ জড়িত। কোরিয়ায় চীন কেন নামছিল? আদর্শিক ভ্রাতৃত্বের জন্য না। মাও স্পষ্ট বলছিল, যদি আমরা যুক্তরাষ্ট্রকে পুরা কোরিয়া দখল করতে দিই, আমাদের প্রস্তুত থাকতে হবে যে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। অর্থাৎ মার্কিন সৈন্য চীনের সীমান্ত ইয়ালু নদীতে পৌঁছে যাচ্ছিল। এটা ছিল চীনের নিজের দরজায় হুমকি। মাঞ্চুরিয়ার শিল্প কেন্দ্র বিপন্ন হয়ে যাইতেছিল। চীন নিজেকে বাঁচাইতে গেছিল, উত্তর কোরিয়াকে বাঁচাইতে যায় নাই। উত্তর কোরিয়া বাঁচাটা ছিল বাই প্রোডাক্ট বা উপজাত। এই যুদ্ধে মাও সেতুংয়ের পোলা কিন্তু মারা গেছিল বিমান আক্রমণে, বোমা খেয়ে। চীন অন্য দেশে রক্ত দেয়, কিন্তু নিজের সীমান্ত, নিজের নিরাপত্তা, নিজের কৌশল। আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যেই কিন্তু চীন এবং ভারতের মধ্যেই কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং চীন কিন্তু ইতিমধ্যে চীনের সেনাবাহিনী কিন্তু ভারতে ঢুকে গিয়েছে এবং ভারতের একটি প্রদেশ কিন্তু তারা দখল করেছে, এরকম একটা দাবি তারা কিন্তু করছে। তো এই সংঘাত কিন্তু এই সংঘাতের বিস্তারিত আলোচনা আমরা সামনে শুনবো। ইতিমধ্যে কিন্তু আমরা ভিডিওর কিছু অংশ আমরা দেখেছি এবং সামনে আরও বিস্তারিত আলোচনা রয়েছে। সেই আলোচনা অত্যন্ত মনোযোগ সহকারে আমরা শুনলেই আমরা জানতে পারবো। তো আমরা শুনছিলাম ডক্টর পিনাকি ভট্টাচার্যের। আমরা জানি পিনাকি ভট্টাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়ে থাকে। তো যেই তথ্যগুলো আমরা বিভিন্ন মিডিয়াতে আমরা পাই না, পাইলেও আমরা আসলে কম পাই, কিন্তু ডক্টর পিনাকি ভট্টাচার্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে। তো আমরা আবারও সেই আলোচনায় ফিরে যাচ্ছি। দেরি না করে চলুন আমরা আলোচনা কন্টিনিউ করতে থাকি, আবার সামনে দেখি আসলে মূল আলোচনা কি রয়েছে। চীন তখনই সরাসরি যুদ্ধ নামে যখন সেই যুদ্ধে সরাসরি নিজের নিরাপত্তা স্বার্থ জড়িত। কোরিয়ায় চীন কেন নামছিল? আদর্শিক ভ্রাতৃত্বের জন্য না। মাও স্পষ্ট বলছিল, যদি আমরা যুক্তরাষ্ট্রকে পুরা কোরিয়া দখল করতে দিই, আমাদের প্রস্তুত থাকতে হবে যে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। অর্থাৎ মার্কিন সৈন্য চীনের সীমান্ত ইয়ালু নদীতে পৌঁছে যাচ্ছিল। এটা ছিল চীনের নিজের দরজায় হুমকি। মাঞ্চুরিয়ার শিল্প কেন্দ্র বিপন্ন হয়ে যাইতেছিল। চীন নিজেকে বাঁচাইতে গেছিল, উত্তর কোরিয়াকে বাঁচাইতে যায় নাই। উত্তর কোরিয়া বাঁচাটা ছিল বাই প্রোডাক্ট বা উপজাত। এই যুদ্ধে মাও সেতুংয়ের পোলা কিন্তু মারা গেছিল বিমান আক্রমণে, বোমা খেয়ে। চীন অন্য দেশে রক্ত দেয়, কিন্তু নিজের সীমান্ত, নিজের নিরাপত্তা, নিজের কৌশলগত গভীরতার জন্য দেয়। চীন দূরবর্তী মিত্রের জন্য রক্ত দেয় না, সেনা পাঠায় না। যেখানে নিজের সরাসরি স্বার্থ নাই সেখানে সে লিপ সার্ভিস দেয়, বিবৃতি দিবে, হয়তো অস্ত্র সাহায্য দেবে, কিন্তু সরাসরি সংঘাতে জড়াবে না। কোরিয়া চীনের গায়ে লাগানো, তাই 10 লক্ষ সৈন্য পাঠাইছিল কোরিয়া যুদ্ধে। ভিয়েতনাম সীমান্তবর্তী, কিন্তু এক ধাপ দূরে, তাই সতর্ক সমর্থন জানাইছিল। আর পাকিস্তান 1971-এ চীনের সীমান্ত থেকে অনেক অনেক দূরে, পূর্ব পাকিস্তানের যুদ্ধে চীনের নিজের ভূখণ্ডগত নিরাপত্তা জড়িত ছিল না, তাই অস্ত্র দিছে, বিবৃতি দিছে, কূটনৈতিক সাহায্য করছে, সমর্থন দিছে, কিন্তু সৈন্য না। ভিয়েতনামে কিন্তু চায়নার সেনা গেছিল। কি করছে এটা একটু বুঝতে হবে, আসেন বুঝানি। 1965-তে ভিয়েতনামে যখন আমেরিকা বোমা বর্ষণ শুরু করে, চীন বিপুল সাহায্য পাঠায়। এই পাঠানোর পিছনেও কারণ আছে, সেটা পরে দেখতেছি। 1965 থেকে চীন উত্তর ভিয়েতনামে বিমান বিধ্বংসী ইউনিট, ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন পাঠাইছিল। আমেরিকান বোমার ক্ষতি মেরামত, বিমান বিধ্বংসী কামান চালানো, রাস্তা রেল পুনর্নির্মাণ এবং রসদ পরিবহনের জন্য মোট 3,20,000 সৈন্য পাঠাইছিল এবং বছরে $18 কোটি অস্ত্র পাঠাইছিল। সরাসরি যুদ্ধ নামছে, মূল্যও দিছে। 1960-এর দশকের শেষে আনুমানিক 1100 চীনা সৈন্য উত্তর ভিয়েতনামে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছিল। কিন্তু চীন একটা কঠোর সীমারেখা টানছিল। চীন সহায়ক সৈন্য পাঠাইছিল, কিন্তু কঠোরভাবে নির্দেশ দিছিল যেন তাদের কেউ ডিমিলিটারাইজ জোনের কাছে না যায়, যেখানে মার্কিন সৈন্যের সাথে সরাসরি সংঘর্ষ হইতে পারে। অর্থাৎ চীন উত্তর থেকে অবকাঠামো সামলাইছে, কিন্তু দক্ষিণে সরাসরি স্থলযুদ্ধে নামেনি। কেন নামেনি? কারণ চীন কোরিয়ার পুনরাবৃত্তি চায়নি, আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধ এড়াইতে চাইছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হইতেছে, চীনের শর্তটা ছিল সম্পূর্ণ নিজের নিরাপত্তা কেন্দ্রিক। যদি আমেরিকা উত্তর ভিয়েতনামের নিচের দিকে আক্রমণ করতো, চীন শুধু অস্ত্র বাড়াতো। কিন্তু যদি আমেরিকা উত্তর ভিয়েতনামের উপরের দিকে অঞ্চলে ঢুকতো বা দক্ষিণ চীনে বোমা ফেলতো, তবে মাও সরাসরি যুদ্ধ ইউনিট পাঠাইতে প্রস্তুত ছিল। খেয়াল করেন,
এই সীমারেখাটা চীনের সীমান্তের কাছে এলে রক্ত, দূরে থাকলে শুধুই অস্ত্র, এটাই হুবহু কোরিয়ার যুক্তি এবং হুবহু পাকিস্তানের বিপরীত। আর ভিয়েতনামের সাহায্যের পিছনে অন্য জিনিস ছিল, প্রতিদ্বন্দ্বিতা, ভ্রাতৃত্ব না। 1965 সালে চীন ভিয়েতনামের সাহায্য হাত বাড়ায় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে প্রতিযোগিতার অংশ হিসেবে। অর্থাৎ চীনের এই ভাইয়ের মতো সাহায্য আসলে ছিল সোভিয়েতকে টেক্কা দেওয়ার কৌশল, হ্যানয়কে নিজের পক্ষে রাখার লড়াই। আবার মজার ব্যাপার কি জানেন, যে মিত্রকে চীন রক্ত দিয়ে বাঁচাইলো, এক দশক পরে তাকেই আক্রমণ করলো। 1779 সালে চীন উত্তর ভিয়েতনামে আকস্মিক আক্রমণ চালায়, সীমান্তের কাছে কয়েকটা শহর দখল করে নেয় এবং এটাকে শাস্তিমূলক অভিযান বলে। কারণ কি? যেদিন ভিয়েতনামের স্বার্থ চীনের স্বার্থের বিপরীতে গেল, সোভিয়েতের দিকে ঝুঁকলো সে, চীনের মিত্র কম্বোডিয়ার খেমার রুশকে উৎখাত করলো, সেদিন চীনের সব সাহায্য সেই মুহূর্তে অর্থহীন হয়ে গেল। আপনারা যারা ব্রেকিং নিউজ অথবা বিভিন্ন তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং সেই একই চীন বন্ধুকে আক্রমণ করলো। চীনের ভিয়েতনাম সাহায্য ছিল স্বল্প মেয়াদে সফল, কিন্তু দীর্ঘমেয়াদে ব্যর্থ। চীনের সমর্থন কখনোই আদর্শিক বা স্থায়ী না, সবসময় স্বার্থ নির্ভর এবং প্রত্যাহারযোগ্য। এটা মাথায় রাখতে হবে সবসময়। শুধু চীন না, সব রাষ্ট্রের ক্ষেত্রে এটা সত্য। রাষ্ট্র মানে স্বার্থ, এই স্বার্থের বাইরে সে কখনোই যাবে না। ভিয়েতনামকে চীন রক্ত দিছে যতক্ষণ তার নিজের মানে চীনের নিরাপত্তা মার্কিন সীমান্তে আসা ঠেকানো পর্যন্ত ছিল, বা কৌশলগত স্বার্থ সোভিয়েতকে টেক্কা দেওয়া, এই স্বার্থটা পূরণ করছে ততক্ষণ। যখন ভিয়েতনাম সোভিয়েতের দিকে ঝুঁকছে আর চীনের স্বার্থের বিপরীতে গেছে, তখন সেই একই চীন তাকে আক্রমণ করলো। অর্থাৎ চীনের কাছে মিত্র একটা চলমান হিসাব, স্থায়ী কোনো বন্ধন না। চীন যাকে রক্ত দিয়ে বাঁচায় তাকে স্বার্থ বদলাইলে আক্রমণ করতে পারে, ভিয়েতনাম তার প্রমাণ। আর বাংলাদেশকে বাঁচাইতে চীন রক্ত দেবে না, সেনাও পাঠাইবে না, আমরা তার সীমান্তবর্তী না, শুধু অর্থনৈতিক স্বার্থ আছে। তার জন্য চীনের সার্বভৌমত্বের সমর্থন সত্যিকার অর্থে কিছুই মিন করে না। চীনের বন্ধুত্ব একটা শর্ত সাপেক্ষ চুক্তি, যতক্ষণ আপনি চীনের স্বার্থে কাজে লাগতেছেন ততক্ষণে বন্ধু, যেদিন লাগবেন না সেদিন হয় উপেক্ষা, পাকিস্তানের মতো 1971-এ, নয় আক্রমণ ভিয়েতনামের মতো 1979-তে। চীন রক্ত দেয় নিজের সীমান্তের জন্য, কোরিয়ায়, উত্তর ভিয়েতনামে, কিন্তু চীনের রক্তও বন্ধুত্বের গ্যারান্টি না। আব্দুল্লাহ আবু সাইদ উনি কহান, মানুষ তার স্বপ্নের সমান বড়। একইভাবে চীনের সমর্থন শুধু চীন না, যে কোনো রাষ্ট্রের সমর্থন তার স্বার্থের সমান বড়, তার চেয়ে 1 ইঞ্চি বেশিও না কমও না। তাইলে বুঝেছেন নিশ্চয়ই, চীন আমাদের সার্বভৌমত্বের রক্ষক হইবে না। চীন ইন্ডিয়ারে ধমকাই দিলে, একটা ইন্ডিয়ার বিরুদ্ধে বিবৃতি দিলে ইন্ডিয়া দমে যাবে? যাবে না। দইমা গেলে 1971-এ যাইতো দমে, পাকিস্তান রক্ষা পাইতো, হয় নাই। যাই হোক, এখন আসি চীনের সাথে সম্পর্ক নিয়ে সবচেয়ে গুরুতর প্রশ্নের মুখোমুখি হই। কেউ এই আলাপটা করে না, কিন্তু এই আলাপ ছাড়া চীনের সাথে সম্পর্ক সম্ভবই না। দীর্ঘমেয়াদে এই জিনিসটা, এই প্রশ্নটার সামনাসামনি দাঁড়াইতে হবে। চীনের সাথে সম্পর্কে এই অস্বস্তিকর মোমেন্ট অফ ট্রুথ আসবে, সেটা কি আর কেমনি সেটা মোকাবেলা করব, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতক্ষণ যা বললাম সব অতীত আর বর্তমান। এবার ভবিষ্যতের একটা প্রশ্ন করি, যেটা থেকে কেউ পালাইতে পারবে না। চীনের সাথে সম্পর্ক রাখা প্রত্যেকটা দেশকে সামনে একটা মোমেন্ট অফ ট্রুথের মুখোমুখি হইতে হবে, সত্যের মুহূর্ত ফেস করতে হবে। আর সেই মুহূর্তের নাম তাইওয়ান। এটা কেন অনিবার্য? কারণ শি জিনপিংয়ের জীবনের সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষাই হইল তাইওয়ানের সাথে চীনের একত্রীকরণ, পুনঃ একত্রীকরণ। এটাই চীনের ঘোষিত জাতীয় লক্ষ্য। তাই তাইওয়ান নিয়ে একটা সংঘাত, সামরিক হোক, চাপ প্রয়োগ হোক, অনিবার্য। আর অন্যদিকে কি আছে? আমেরিকা ঠিক এই একই তাইওয়ানকে ঘিরে চীনের বিরুদ্ধে একটা সামরিক বলয় বানায় রাখছে, যাকে বলা হয় ফার্স্ট আইল্যান্ড চেইন, প্রথম দ্বীপ শৃঙ্খল। জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপিন্স আর তার কেন্দ্রে তাইওয়ান। জাপানে তো 54,000 মার্কিন সেনা আছে, দক্ষিণ কোরিয়া 28,000 আছে মার্কিন সেনা, ফিলিপিন্সের 9টা ঘাঁটি আছে আমেরিকার। সবগুলা তাইওয়ান প্রণালীর দিকে তাক করা। মানে তাইওয়ান যুদ্ধ বাঁধলে সেটা শুধু চীন তাইওয়ান যুদ্ধ থাকবে না, পুরো অঞ্চল জ্বলে যাবে। সেই সময়টা কবে আসবে আমরা জানি না, কিন্তু অনিবার্যভাবে আসবে। এখন সে আসল প্রশ্নটা, সেই দিন বাংলাদেশ কি করবে? আমরা এখন একদিকে চীনের সাথে জড়াইতেছি, শেয়ার্ড ফিউচার, অর্থনৈতিক অঞ্চল, সম্ভাব্য অস্ত্র চুক্তি। আবার অন্যদিকে আমেরিকার সাথেও জড়াইতেছি, পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার, IMF আছে, নিরাপত্তা সংলাপ আছে, ট্যারিফের নেগোসিয়েশন আছে, বোয়িং কেনা আছে। 2 নৌকায় কিন্তু আমাদের পা। তাইওয়ানের সংঘাত বাঁধলে এই 2 নৌকা 2 দিকে টান দিবে। বাংলাদেশকে একটা পজিশন নিতে হবে, হয় চীনের পক্ষে নয় আমেরিকার পক্ষে। মাঝখানে দাঁড়ানোর জায়গা থাকবে না। ধরে নিলাম আমেরিকাকে খুশি করতে বাংলাদেশ একটা মাঝামাঝি পথ নিল, বলল যুদ্ধ খারাপ, এসব আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। শুনতে নিরীহ, কিন্তু চীন এটাতে চইটে যেতে পারে। কারণ চীনের কাছে তাইওয়ান আভ্যন্তরীণ বিষয়। তো আলোচনা করবে কেন আভ্যন্তরীণ বিষয় নিয়ে? আলোচনার মাধ্যমে সমাধান মানে তাইওয়ানকে আলাদা পক্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া, তো তাই না? নিজের কথার চাপে কিন্তু নিজে পড়ে যেতেছি। তখন চীন ঋণের কিস্তি শোধের জন্য চাপ দিতে পারে, প্রকল্প আটকে দিতে পারে,
আরো নানা চাপ দিতে পারে। আর উল্টাটাও সত্য, বাংলাদেশ যদি চীনের পক্ষ নেয়, আমেরিকা, ইউরোপ, পোশাক রপ্তানি, জিএসপি, আইএমএফ সব জায়গায় চাপ দিতে পারে। দুই দিকে খরচা। এটাই দুই নৌকায় পা রাখার বিপদ। যেদিন নৌকা দুইটা বিপরীত দিকে যাবে সেদিন আপনারই কাটবে। তবে পাকিস্তান এটা সামলাইতে পারবে। কেন সামলাইতে পারে, বাংলাদেশ কেন পারবে না? আসেন এটা একটু বুঝে দেখি। পাকিস্তান নিঃশর্তে চীনের পক্ষ নেবে, এই সিদ্ধান্ত পাকিস্তান অনেক আগে নিয়ে রাখছে। পাকিস্তানে পারমাণবিক অস্ত্র আছে, নিজস্ব প্রতিরোধ ক্ষমতা আছে। আর পাকিস্তান আগেও পারমাণবিক অস্ত্রের জন্য আমেরিকার কাছে নিষেধাজ্ঞা খাইছে। ওর এগুলো সওয়া আছে, ও জানে এটা কিভাবে সামলাইতে হয়, এটা তাদের গা সওয়া। উল্টা দিকে আমেরিকায় বারবার নিষেধাজ্ঞা তুলে নিয়ে পাকিস্তানকে পটাইতে আসছে। সো এই খেলা অনেকদিন ধরে চলতেছে, এই খেলা আবারও খেলতে পারবে পাকিস্তান। কারণটা হইতেছে পাকিস্তানের ভূকৌশলগত অবস্থান আমেরিকার দরকার আছে। পাকিস্তানের এখন একটা গ্লোবাল রোলও দাঁড়ায় গেছে। পাকিস্তান জানে কোন পক্ষে সে দাঁড়াবে, আর সে দাঁড়ানোর দাম দেওয়ার সক্ষমতা তার আছে। বাংলাদেশের কোনোটাই নাই। না আছে স্পষ্ট সিদ্ধান্ত, না আছে নিজের প্রতিরোধ ক্ষমতা, না আছে নিষেধাজ্ঞা হজম করার অর্থনৈতিক মাসল। বাংলাদেশ এমন একটা দেশ যে দুই নৌকা পায়ে রেখে দাঁড়ায় আছে, অথচ চাপ ঠেকানোর শক্তি নাই। এটা একটা খুবই দুর্বল অবস্থা। ভিয়েতনাম দুই দিকে সামলায়, কারণ তার সেই সক্ষমতা আছে। সমস্যা হইলো বাংলাদেশের সেই সক্ষমতা গইরা না তুলে দুই দিকে প্রতিশ্রুতি বিলাই দিতেছে, মানে খোলামকুচির মতো যে যা যাইতেছে তাই দিতেছে। সক্ষমতা ছাড়া ভারসাম্য হয় না, হয় শুধু ঝুঁকি। চীনের সাথে সম্পর্ক করেন, বাণিজ্য করেন, বিনিয়োগ নেন, অবশ্যই নেন, কিন্তু চীনকে রক্ষা কবচ ভাবেন না। ইতিহাস বুঝা, ডিপ্লোমেসির ভাষা বুঝা, নিজের জাতীয় স্বার্থ বুঝা তার ভিত্তিতে প্রত্যাশাকে সাজান। ফাইনালি আসেন আমরা ভাবি কিভাবে আমরা কোনো দিকে একেবারে না ঝুইকা বাংলাদেশের সর্বোচ্চ স্বার্থ রক্ষা করতে পারি। ওইখানে আমাদের কাজ করতে হবে। জনগণকে কোনো ভুল বার্তা দেওয়া যাবে না, সেটা যতই মিঠা হোক, শুনতে যতই ভালো লাগুক, যতই চমকপ্রদ হোক, যতই জনপ্রিয় হোক, এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া যাবে না যার কোনো বাস্তব ভিত্তি নাই। তো দর্শক, আমরা শুনছিলাম ডক্টর পিনাকি ভট্টাচার্যর অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয় নিয়ে, যেই চীন এবং ভারতের মধ্যে যেই উত্তেজনা সৃষ্টি হয়েছে, এবং চীন কিন্তু ইতিমধ্যে ভারতের অরুণাচল প্রদেশ কিন্তু দখল করে নিয়েছে। তো সেই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে কিন্তু তিনি ইতিমধ্যে আলোচনা করেছেন। আমরা কিন্তু সেই আলোচনা শুনেছি। তো ইতিমধ্যেই কিন্তু সেই চীন এবং ভারতের মধ্যে যেই উত্তেজনা সৃষ্টি হয়েছে, সেই উত্তেজনা কিন্তু আমরা বিগত আগেও আমরা দেখেছি যে ভারত এবং চীনের মধ্যে এরকম উত্তেজনাকর সৃষ্টি হওয়ার পরেও কিন্তু তারা বৈঠক করার পরেও কিন্তু সেই মীমাংসা করেছে অনেকবার। তারপর কিন্তু আবারও তারা এরকম সংঘাত আবারও মাঝে মাঝে তৈরি হয়। তো দর্শক, আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। এবং আর আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিও দেখছিলেন, আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।